নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আনোয়ার আলীর বিষয়টা নিয়ে কথা বলা যায়, তো তোমাদের আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি আনোয়ার আলী যেহেতু চোটের কবলে পড়েছিল, তো সেই কারণেই তাকে একদিন আগেই অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল ফিজিওর তত্ত্বাবধানে। তবে আনোয়ার আলী সে কিন্তু আগে অনুশীলনে না যোগ দিলেও গতকাল গোটা দলের সাথে তিনি অনুশীলনে যোগ দেন। এবং তোমাদের এটাও জানিয়েছিলাম দলের মেডিকেল টিমের কাছ থেকে আনোয়ার আলীর নতুন মেডিকেল রিপোর্ট দেখে নিয়ে তারপরেই কিন্তু আনোয়ার আলীকে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে নামানো যাবে নাকি সেই সিদ্ধান্ত নেবেন দলের কোচ অস্কার ব্রুজান। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার আলীর বিষয়ে যে নতুন আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে মেডিকেল টিমের নতুন রিপোর্ট অনুযায়ী আনোয়ার আলী সে কিন্তু এখন অনেকটাই ফিট হয়ে উঠেছেন। কারণ ইস্টবেঙ্গল ক্যাম্প ছাড়ার পর আনোয়ার আলী সে কিন্তু নিজের বাড়িতে রিহ্যাব প্রসেসে ছিলেন, আর সেই কারণেই আনোয়ার আলীর মেডিকেল রিপোর্টটা ভালো এসেছে তেমনটাই আপডেট। সেহেতু আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল জার্সিতে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল, যেটা কিন্তু আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের আগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় একটা স্বস্তির খবর সেটা বলাই যায়। কারণ আনোয়ার আলীর অনুপস্থিতিতে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের যে টালমাটাল অবস্থাটা ছিল সেটা কিন্তু তোমরা সকলেই লক্ষ্য করেছো। সেক্ষেত্রে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে আনোয়ার আলী সেই ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে ফিরলে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যে বেশ খানিকটা শক্তপোক্ত হয়ে যাবে সেটা বলাই যায়। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার মিগুয়েল ফিরেরাকে নিয়ে। 4.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মিগুয়েল তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম সফল দল তথা বসুন্ধরা কিংস দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত রয়েছেন। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত এই মিগুয়েল সেই ইস্টবেঙ্গল দলের বর্তমান কোচ এবং বসুন্ধরা কিংস দলের প্রাক্তন হেড কোচ তথা অস্কার ব্রুজানের প্রিয় ছাত্র ছিলেন। এবং এই মিগুয়েলের মাঝমাঠের নেতৃত্বে বসুন্ধরা কিংস দলকে বেশ সফলতা এনে দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজান, যার সুবাদে কোচ অস্কার ব্রুজান তিনি কিন্তু চাইছেন তার এই প্রিয় ছাত্র মিগুয়েলকে ইস্টবেঙ্গল জার্সিতে নিয়ে আসতে। আর সেই মতনভাবেই তিনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে মিগুয়েলের নামটাও কিন্তু সাজেস্ট করেছেন আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোর জন্য। তবে এই মিগুয়েলকে দলে সই করার বিষয়ে বেশ সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। কারণ এই মিগুয়েল এবং ইস্টবেঙ্গল দলের স্প্যানিশ বিদেশি সাউল ক্রেসপো কিন্তু একই পজিশনের প্লেয়ার। সেক্ষেত্রে মিগুয়েলকে দলে নিতে গেলে সাউল ক্রেসপোকে কিন্তু ছাড়তে হবে। আর সাউল ক্রেসপোর সাথে যেহেতু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এখনও 1 মরশুমের চুক্তি বাকি রয়েছে, সেই কারণে সাউল ক্রেসপোকে ছাড়তে হলেও কিন্তু একটা মোটা অর্থ ক্ষতিপূরণ দিতে হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। অপরদিক দিয়ে আবার বসুন্ধরা কিংস তারা তাদের দলের এই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়তে কতটা রাজি হবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। তবে কোচ অস্কার ব্রুজান তিনিও যে সাউল ক্রেসপোর পারফরমেন্সে খুব একটা খুশি তেমনটাও নয়। সেক্ষেত্রে যেমনটা আপডেট, আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে সাউল ক্রেসপোর পারফরমেন্স দেখে নিয়েই তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এর মাঝেই এই মিগুয়েলের এজেন্টের সাথে কথাবার্তা বলবেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কারণ মিগুয়েল সে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হবে নাকি সেটা জেনে নিয়েই তারপরেই কিন্তু সাউল ক্রেসপোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত যদি মিগুয়েলের ডিলে এগোয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু এই ডিলটার পেছনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজানের বেশ খানিকটা ভূমিকা থাকবে সেটা বলাই যায়। তো আগামীতে এই মিগুয়েলের বিষয় নিয়ে নতুন আপডেট বেরিয়ে আসলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো যেভাবে নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে, যেখানে মোহনবাগানের সর্বপ্রথম আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো এই মরশুমে সমর্থকদের চমক দিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলা বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে নিজেদের দলে চূড়ান্ত করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে মোহনবাগান জার্সিতে শুরুর দিকেই নিজেকে তেমন একটা মানিয়ে নিতে না পারলেও ধীরে ধীরে মোহনবাগান জার্সিতে নিজের পুরনো ছন্দে কিন্তু ফিরেছেন এই জেমি ম্যাকলারেন। এবং মোহনবাগান জার্সিতে এই মৌসুমে আইএসএলে 22 ম্যাচে 11টা গোল এবং 2টো অ্যাসিস্টও তিনি করে ফেলেছেন, মানে 22 ম্যাচে 13টা গোলের কন্ট্রিবিউশনও কিন্তু করে ফেলেছেন জেমি ম্যাকলারেন। এবং জেমি ম্যাকলারেনকে দেখা গেছে বেশ কিছু ভাইটাল ম্যাচে মোহনবাগানকে জয় এনে দিতে। আর মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি কিন্তু আবারও চাইছেন জেমি ম্যাকলারেনকে দিয়ে আগামী 7 তারিখের ভাইটাল ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে আসতে। তো তোমরা জানো গত 3 তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে জেমি ম্যাকলারেনকে সাবস্টিটিউট হিসাবেই ব্যবহার করেছিলেন দলের কোচ হোসে মলিনা, এবং জেমি ম্যাকলারেনের পরিবর্তে জেসন কামিংসকে দিয়েই প্লেইং 11 সাজান কোচ মলিনা। তবে জেসন কামিংস সেও কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে ফ্রি কিক থেকে একটা দুর্দান্ত গোল করে মোহনবাগানকে 1 গোল এনে দেয়। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা গেছে জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে জেমি ম্যাকলারেনকে প্রথম একাদশে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কোচ হোসে মলিনার। সেক্ষেত্রে হতে পারে আপফ্রন্টে জেমি ম্যাকলারেনের সাথে জেসন কামিংস দুজনকেই রেখেই দল নামাতে পারে কোচ মলিনা। আবার এমনটাও হতে পারে গ্রেগ স্টুয়ার্ট বা ডিমিত্রি পেট্রাটসের সাথে জেমি ম্যাকলারেনকে রেখে প্লেইং 11 সাজানো হতে পারে। তবে আগামী 7 তারিখ জেমি ম্যাকলারেনকে প্রথম একাদশে ফেরানোর পরিকল্পনা রয়েছে কোচ হোসে মলিনার, তেমনটাই আপডেট।
তো আগামী 7 তারিখের ম্যাচ খেলার জন্য মনবীর সিং সে যদি ফিট হয়ে ওঠে তাহলে আমার মতে সাহাল আব্দুল সামাদকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলিয়ে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসকে রেখে ম্যাচের শুরুর থেকেই জামশেদপুর এফসির ডিফেন্স লাইনের উপর চাপ সৃষ্টি করাটা ভালো হবে। সেহেতু ম্যাচের শুরুর থেকেই জোড়া স্ট্রাইকার দিয়ে যদি জামশেদপুর এফসির ডিফেন্স লাইনের উপর চাপ সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এই ম্যাচ থেকে একটা বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে আসতেই পারে মোহনবাগান দল। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে জামশেদপুরের বিরুদ্ধে জোড়া স্ট্রাইকার ব্যবহার করে কোচ হোসে মলিনা নাকি সিঙ্গেল স্ট্রাইকার রেখেই জামশেদপুর বধের উদ্দেশ্যে নামে মোহনবাগান দল। তো বন্ধুরা, তোমাদের মতে কি মনে হয়, জোড়া স্ট্রাইকার ব্যবহার করাটা বেটার হবে নাকি সিঙ্গেল স্ট্রাইকারই কাপি জামশেদপুর এফসিকে মোহনবাগানের ঘরের মাঠে বধ করার জন্য? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গত 3 তারিখ হয়ে যাওয়া জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচের ওই নিন্দাজনক ঘটনা নিয়ে। তো তোমরা জানো ওই ম্যাচে মোহনবাগান সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছিল জামশেদপুরের অন ডিউটি পুলিশ কর্মীরা, যার ফলে মোহনবাগানের এক সমর্থক সে কিন্তু আহতও হয় এবং এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে একটা স্টেটমেন্টও কিন্তু জারি করা হয়। এবং তোমাদের যেমনটা জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এআইএফএফ এবং এফএসডিএল এর কাছে অভিযোগ জানাবে। আর ঠিক তেমনভাবেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এআইএফএফ এবং এফএসডিএল এর কাছে ওই ঘটনার বিষয়ে অভিযোগ জানায়। তবে আজ হঠাৎ করেই যেমনটা জানা গেছে জামশেদপুর এফসি তারাও মোহনবাগানের বিরুদ্ধে এআইএফএফ এবং এফএসডিএল এর কাছে অভিযোগ জানিয়েছে। আর মোহনবাগানের বিরুদ্ধে যে অভিযোগগুলি তারা জানিয়েছে সেগুলো হচ্ছে ওই ম্যাচে মোহনবাগানের সমর্থকরা তারা স্ট্যান্ডে বসে মদ্যপান করে ঝামেলা করেছে এবং জামশেদপুর এফসির সমর্থকদের কেন্দ্র করে উল্টোপাল্টা মন্তব্য করার পাশাপাশি মোহনবাগান সমর্থকরা স্টেডিয়ামেও ভাঙচুর করেছে। তো এইরকমই অভিযোগ জামশেদপুর এফসির তরফ থেকে জানানো হয়েছে এফএসডিএল এবং এআইএফএফ এর কাছে। তো ইতিমধ্যে অ্যান্টি মোহনবাগান ফ্যান্স বা গ্রুপের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা গেছে এক মোহনবাগান সমর্থক উল্টোপাল্টা আচরণ করছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি যে ভিডিওটা দেখিয়ে মোহনবাগান সমর্থকদের দোষী বানানোর চেষ্টা করা হচ্ছে সেই ভিডিওটা থেকে কি সত্যিই প্রমাণিত হয় যে ওদিনের ঝামেলার মূল দোষী ছিল মোহনবাগান সমর্থকরা? কারণ ওদিন ঝামেলাটা শুরু হয়েছিল যখন জাভি সিভিরিওটোরো প্রথম গোল করে জামশেদপুর এফসিকে 1-0 গোলে এগিয়ে দেয় তখন থেকেই। 1-0 গোলে এগিয়ে যাওয়ার পর জামশেদপুর এফসির সমর্থকরা তারা মোহনবাগান সমর্থকদের লাগানো ব্যানারকে কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে উল্টোপাল্টা গালাগালি দেওয়ার পাশাপাশি তারা কিন্তু উল্টোপাল্টা আচরণও করে। তবে তার কিছুক্ষণ পরেই জেসন কামিংস গোল করে ম্যাচের সমতা ফেরানোর পর তারপর মোহনবাগানের ওই সমর্থক ওই রকম আচরণ করে যেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। সেক্ষেত্রে ওদিনের ঘটনার সূত্রপাত কিন্তু মোটেই মোহনবাগান সমর্থকদের কারণে ঘটেনি। তবে আবার এইরকম দাবি জামশেদপুর এফসির সমর্থকরা যতটা না করছে তার থেকেও কিন্তু বেশি দাবি করছে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকরা, কারণ তারা কিন্তু আবার তাদের দলকে নিয়ে না ভেবে মোহনবাগান কি করছে সেটা নিয়েই তাদের বেশি চিন্তা থাকে। তো যাই হোক, যেমনটা খবর জামশেদপুর এফসির তরফ থেকে এআইএফএফ এবং এফএসডিএল এর কাছে আর্জি জানানো হয়েছে আগামী 7 তারিখের ম্যাচের মাঠ পরিবর্তন করে অন্য ভেন্যুতে খেলানোর জন্য, কারণ জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট ভয় পাচ্ছে ওদিনের ম্যাচে তাদের সমর্থকরা আক্রমণের কবলে পড়তে পারে। তো এই বিষয়ে জামশেদপুর এফসি ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বলবো, এখন যেহেতু এতটাই চিন্তা হচ্ছে তাহলে কেন ওদিনের ম্যাচে পর্যাপ্ত পরিমাণে পুলিশ দিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করা হলো না? কেন ওদিনের ম্যাচে মাত্র কয়েকজন মোহনবাগান সমর্থক পেয়ে তাদের উপর লাঠিচার্জ করা হলো? কেন এই বিষয়টাকে শান্তভাবে মেটানো হলো না? যেখানে ওদিনের ম্যাচে 20 থেকে 25,000 সমর্থক মাঠে উপস্থিত হয়েছিল নাকি তার ঠিক নেই, সেখানে দাঁড়িয়ে 500 থেকে 600 মোহনবাগান সমর্থকদের পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি আপনারা দিতে পারেননি। কিন্তু যুব ভারতীতে 60 থেকে 65,000 দর্শককে ডার্বির মতন ম্যাচে শান্তশিষ্টভাবেই কিন্তু হ্যান্ডেল করে আমাদের পুলিশ প্রশাসন। সেক্ষেত্রে জামশেদপুর এফসি ম্যানেজমেন্টকে বলবো, যদি অ্যাওয়ে টিমের ফ্যান্সদের নিরাপত্তা প্রদান করতে না পারেন তাহলে ম্যাচের আগেই জানিয়ে দেবেন কোনো অ্যাওয়ে ফ্যান্স অ্যালাউ নেই। তো যেমনটা খবর মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকেও জানানো হয়েছে এই বিষয়টা নিয়ে তারা শেষ দেখে ছাড়বে, কারণ এর আগেও জামশেদপুরে গিয়ে মোহনবাগান সমর্থকদের হেনস্থ হতে হয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এবার সিরিয়াসভাবেই পদক্ষেপ নিতে চলেছে তেমনটাই খবর। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।